দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম, দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার। ও আলহামদুলিল্লাহ। ম্যাম আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আপনাদের কি পড়াবো? গত ক্লাসে কি পড়াইছিলাম? ফিলিংস পড়াইছি আপনাদেরকে? হ্যাঁ না মিস। একটি মামলায় আরজিতে কি কি বিষয় উপস্থাপন করতে হবে এটা পড়াই নেই না? আরজি বিষয়বস্তু কি, যেসব কারণে আরজি বাতিল করতে হবে। আচ্ছা, তাহলে আজকে আরজি জবাব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, ইয়েস মিস। আরজি আরজি জিনিসটা কি? আরজি হচ্ছে আপনার কি বলবো, আবেদন। একটা, হ্যাঁ দরখাস্ত, একটা মামলা করার যে মুখ্য বিষয় সেটাই হচ্ছে আরজি, ঠিক আছে? আচ্ছা, এখন জিনিসটা কি, মুখ্য বিষয় বলতে কি বোঝায়? আচ্ছা, কোনো একটা মামলা যখন আপনি শুরু করতে যাবেন, এখন আপনি চাচ্ছেন কারো বিরুদ্ধে মামলা করতে, আপনি কি সরাসরি কোর্টে যেয়ে বলবেন আমি মামলা করতে চাই, বাস শেষ, আদালত এবং বিচারক আপনার রায় দিয়ে দিবে? এটা কি হয় কখনো? হয় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে একটা প্রসিডিউর অনুযায়ী আগাইতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন ছোটবেলায় যখন স্কুলে ছুটি নিতে চাইতেন, ঠিক আছে, বা বিলম্ব মৌকুফের জন্য ই করতে চাইতেন, তখন সেই ক্ষেত্রে আপনি কি করতেন? আবেদন করতেন না? কার কাছে আবেদন করতেন? হেডমাস্টার বরাবর কি করতেন? আবেদন করতেন, করতেন না? সেটা বিলম্ব মৌকুফের আবেদন হোক বা আপনার ছুটির জন্য আবেদন হোক, করতেন না? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনি যখন একটা মামলা করবেন সেই ক্ষেত্রে আদালত বরাবর আপনাকে একটা আবেদন করতে হবে। এই আবেদনটাকেই আদালতের ভাষায়, আইনের ভাষায় বলা হয় আরজি। তার মানে আরজি মানেই হচ্ছে একটা দরখাস্ত, সিম্পল ম্যাটার, ঠিক আছে? আপনি যে মামলা করতে চাচ্ছেন এর কারণ যে আছে, এই কারণগুলোর জন্য আপনি কি করবেন? আপনি একটা আবেদন করবেন, যেখানে আপনার মামলার কারণ উল্লেখ থাকবে, আপনার প্রতিকার উল্লেখ থাকবে, মানে কি কি প্রতিকার আপনি আদালতের কাছ থেকে চাচ্ছেন, আপনার সাথে কি কি বিষয় ঘটছে, বিবাদীর প্রতি আপনার কি কি অভিযোগ, হ্যাঁ, এই সমস্ত কিছু আপনি সুন্দর করে উল্লেখ করবেন, যাতে আদালত আপনার ওই দরখাস্তের মধ্যেই সে মামলা করার কারণ, তারপরে হচ্ছে আপনার অভিযোগগুলা কি কি, এবং আদালতের কাছ থেকে আপনি কি কি প্রতিকার দাবি করতেছেন, অর্থাৎ কি ন্যায় বিচার আপনি আশা করতেছেন, এই সমস্ত কিছু আপনার উল্লেখ থাকবে। এটাই হচ্ছে আপনার আরজি। বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আসেন আমরা আস্তে আস্তে একটু আগাই। দেখেন, প্লিডিংস বা আরজি, আপনাদের যে প্রশ্নটা সেটা ছিল হচ্ছে আপনার আরজি জবাব বলতে কি বুঝো, এবং আরজি জবাবে কি কি বিষয় আপনার উল্লেখ থাকবে, কোন কোন ক্ষেত্রে আদালত আরজি জবাবটা আপনার, মানে আপনি যে আরজি করবেন আদালতের কাছে, আদালত সেই আরজিটা আপনার প্রত্যাখ্যান বা বাতিল করে দিবে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনার আছে। তো প্রথমে আমরা দেখি আরজি জিনিসটা কি। আচ্ছা, আরজি মানে হচ্ছে বাদী যখন একটা দরখাস্ত দায়ের করার মাধ্যমে আদালতের কাছে মামলা শুরু করে, সেইটাকে বলা হচ্ছে আরজি। এখন প্রশ্ন আসে জবাবটা তাহলে কি? জবাবটা হচ্ছে আপনার এই যে মামলায় বাদী যে আপনার দরখাস্ত উপস্থাপনের মাধ্যমে মামলাটা শুরু করলো, মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনলো, এলিগেশনস গুলো আনলো যে আপনি এই কাজগুলো তার সাথে করছেন, এই অন্যায়গুলো করছেন, তাহলে এইটার যে একটা বিষয়বস্তু উল্লেখ করলো, সেইটার একটা লিখিত অ্যানসার
বা রিটেন স্টেটমেন্ট, এইটাকে বলা হয় জবাব। অর্থাৎ জবাবটা হচ্ছে বিবাদী বরাবর, বিবাদী কর্তৃক যেই রিটেন স্টেটমেন্টটা। অর্থাৎ দেখেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ আনছি, আপনি কি সে অভিযোগ মেনে নেবেন? আপনি উত্তর দিবেন না? হ্যাঁ, নাকি আপনি ভালো মানুষের মতো সব মেনে নেবেন? কোনটা? এত সহজ? আচ্ছা, তাহলে আপনি যে আমি যে আরজিতে অভিযোগগুলো উপস্থাপন করব, সেইটা দিয়ে আপনি উত্তর দিবেন, হ্যাঁ, আপনি যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে উত্তরগুলা দিবেন, সেইটা হচ্ছে আপনার লিখিত জবাব। বুঝছেন? তাইলে আরজি হচ্ছে বাদীর ক্ষেত্রে, আর লিখিত জবাব বা জবাব হচ্ছে বিবাদীর ক্ষেত্রে। বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস ম্যাম। হ্যাঁ। আর এই যে আরজি জবাব, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে হচ্ছে আপনার প্লিডিংস। ক্লিয়ার এবার? হ্যাঁ, প্লিডিংস হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। তাহলে প্লিডিংস মানে কি বুঝলাম? আরজি বা জবাবকে একত্রিত করে যেই বিষয়বস্তুটা দাঁড়াচ্ছে, সেইটা হচ্ছে আপনার প্লিডিংস। ঠিক আছে? তাহলে আরজিটা কি? আরজি হচ্ছে বাদী কর্তৃক বিবাদীর বিরুদ্ধে একটা অভিযোগ, হ্যাঁ, যেই অভিযোগের মাধ্যমে মামলার শুরু। আর লিখিত জবাব হচ্ছে বাদী যে বিবাদীর বিরুদ্ধে অভিযোগগুলো আনলো, সেই অভিযোগের বর্ণনা, অর্থাৎ এই অভিযোগের মিথ্যার খণ্ডন করা বা যেগুলো সে নিজে মানলো, হ্যাঁ, সেইটার জবাব। হ্যাঁ, যে আমি এই কাজটা করি নাই, সে এটা মিথ্যা প্রমাণিত করছে, মিথ্যা বলছে, এই সেই, এগুলার যে জবাব, এইটাই হচ্ছে আপনার জবাব। আর আরজি এবং জবাবকে একত্রিত করে সেটাকে বলা হচ্ছে প্লিডিংস। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস ম্যাম। আচ্ছা, আসেন তাহলে এখন দেখি আমাদের নোটসে আমি কিভাবে লিখছি। মোকদ্দমায় বাদী কর্তৃক আরজি দাখিল এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব পেশ করার পর যদি তাতে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় বা তা সংশোধন করার প্রয়োজন হয়, সেটাকে আদালতে আবেদন করতে হবে। এটাকেই বলা হয় প্লিডিংস। অর্থাৎ প্লিডিংস আপনার জিনিসটা হচ্ছে আপনার বাদী কর্তৃক আরজি এবং বিবাদী কর্তৃক হচ্ছে লিখিত জবাব। ঠিক আছে? এবং যখন মনে করেন আরজি এবং লিখিত জবাবে কোনো পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন, তখন সেটাকে বলা হচ্ছে আপনার কি? আরজি সংশোধন। ঠিক আছে? আচ্ছা, গেল। এইবার আসি আমরা আরজি। আচ্ছা, আরজির সাথে কি কি বিষয় দাখিল করতে হবে? ঠিক আছে? অর্থাৎ আরজি, আপনি যে একটা আরজি দাখিল করবেন, এই আরজি দাখিলে আপনাকে কি কি বিষয় উপস্থাপন করতে হবে, সেই জিনিসটাই এখানে দেখবো। দেখেন, আরজির মধ্যে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে বাদীর নাম, বর্ণনা, বাসস্থান, এবং বিবাদীর নাম, বর্ণনা, বাসস্থান। ঠিক আছে? বাদী কর্তৃক বিবাদী কি কি আপনার সে অভিযোগ আছে, সেই জিনিসগুলা উল্লেখ করতে হবে। ঠিক আছে? মোকদ্দমার যে বিবরণ, অর্থাৎ কজ অফ অ্যাকশন, কখন থেকে ঘটনার শুরু, এই জিনিসগুলা সবকিছু আপনার উল্লেখ করতে হবে। আপনি একটু সময় দেন। আচ্ছা, এই বিষয়গুলো আপনার কি করতে হবে? আরজিতে উপস্থাপন করতে হবে। দেখেন, পক্ষগণের মধ্যে প্রকৃত যে বিরোধটা আছে, সেই বিরোধের বিষয়বস্তু উল্লেখ করতে হবে। একাধিক মামলা করছে কিনা সেই জিনিসগুলো থাকতে হবে। কোন পক্ষকে পক্ষভুক্ত করা হয়েছে কিনা সেগুলো থাকতে হবে। ঠিক আছে? এই সব
হবে। তার মানে আর্জিতে আমার কি কি উপস্থাপন করতে হবে? বাদী বিবাদীর নাম, বর্ণনা, বাসস্থান। ঠিক আছে? আদালত মানে কজ অফ অ্যাকশন অর্থাৎ কি কারণে সে আর্জিটা করতেছে অর্থাৎ মামলা দায়ের করতেছে। বিবাদীর বিরুদ্ধে বাদীর কি কি আপনার এলিগেশনস বা অভিযোগ আছে সেগুলো উল্লেখ করতে হবে। কজ অফ অ্যাকশন, হ্যাঁ, কারণটা উল্লেখ করতে হবে, মোকদ্দমার বিবরণটা উল্লেখ করতে হবে, কখন থেকে আপনার ঘটনার শুরু সেই জিনিসগুলো উল্লেখ করতে হবে। এই সমস্ত বিষয় আপনার উল্লেখ করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আদালতের এখতিয়ার উল্লেখ করতে হবে, মামলার বিষয়বস্তু উল্লেখ করতে হবে। যেহেতু আমার এটা হচ্ছে যেহেতু যেহেতু আমার এটা হচ্ছে আপনার একটা দেওয়ানি মামলা, তাহলে অবশ্যই এখানে মোকদ্দমার যে মূল্যমান অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর মূল্যমানটা থাকবে। সেটা হতে পারে 20 লাখ টাকা, সেটা হতে পারে আপনার 10 লাখ টাকা, 5 লাখ টাকা, হোয়াটএভার। তো এই যে মোকদ্দমার মূল্যমান এই জিনিসটা উল্লেখ করতে হবে। কেন মোকদ্দমার মূল্যমানটা উল্লেখ করতে হবে? তার কারণ হচ্ছে আপনি যদি মোকদ্দমার মূল্যমান উল্লেখ না করেন তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনার যে এখতিয়ারটা সেটা নির্ধারণ করতে পারবে না। এরকম যেমন আমরা জানি আমাদের দেওয়ানি আদালত 5 প্রকার। এই 5 প্রকার আদালতের মধ্যে আমাদের প্রত্যেকটা আদালতের একটা লিমিটেশনস দেয়া আছে। হ্যাঁ, যেমন সহকারী জজ আদালত হচ্ছে আপনার 15 লক্ষ টাকা পর্যন্ত যে মামলাগুলা সেই মামলাগুলো নিতে পারবে। তারপরে হচ্ছে আপনার সিনিয়র সহকারী জজ আপনার 25 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবে। তো এই জন্য আপনার মোকদ্দমার মূল্যমানটা উল্লেখ করতে হবে সবসময়, অর্থাৎ যত টাকা আপনার এক্সাক্ট যত টাকা জায়গার মূল্য সেই মূল্যমানটা উল্লেখ করতে হবে এবং এটার উপর নির্ধারণ করে আপনি যেই আদালতে মামলাটা করতেছেন সেই আদালতের এখতিয়ার আছে কিনা এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। এবং তার চেয়েও ইম্পর্টেন্ট যে বিষয়টা তামাদির যে মেয়াদটা সেটা উল্লেখ করতে হবে। তামাদির মেয়াদটা মানে কি? তামাদির মেয়াদ মানে হচ্ছে ধরেন আপনাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, তাইলে বেআইনিভাবে বেদখল করা হলে আমাদেরকে কি করতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী 6 মাসের মধ্যে মোকদ্দমা করতে হবে। তাহলে আপনি আসলে কি 6 মাসের মধ্যে মোকদ্দমা করলেন কিনা সেই সেই 6 মান্থসটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে আপনার কি উল্লেখ করতে হবে? আপনার যে কত ধারার আন্ডারে আপনি মামলাটা করছেন সেই জিনিসটা উল্লেখ করতে হবে। এখন আপনাকে বেআইনিভাবে বেদখল করছে, আপনার মালিকানা নাই, বাট আপনি যদি 8 ধারার আন্ডারে মামলা করেন তাহলে কি বিষয়টা হইলো? বলেন, আপনার যদি মালিকানা না থাকে আপনি সেক্ষেত্রে 8 ধারার আন্ডারে মামলা করতে পারবেন না। আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার আন্ডারে মামলা করতে হবে। আবার ধরেন আপনার মামলার বিষয়বস্তু হচ্ছে সিভিল ম্যাটার, বাট আপনি গিয়ে করলেন ক্রিমিনাল মামলা, তাহলে তো হইলো না। কি করলেন আপনি? 145 ধারা কি করলেন? সিআরপিসি 145 ধারার আন্ডারে আপনি মামলা করলেন, তাহলে তো হইলো না। তাহলে সেই ক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে। তার মানে আমাকে আর্জি উপস্থাপন করতে হলে এখানে বেশ কিছু জিনিস উল্লেখ করতে হবে। সবাই একটু পয়েন্ট আউট করেন। প্রথমত কি? বাদীর নাম, বর্ণনা এবং বাসস্থান। তারপরে বিবাদীর নাম, বর্ণনা এবং বাসস্থান অর্থাৎ ঠিকানাটা, এক্সাক্ট যে ঠিকানা সেইটা। তারপরে কি করতে হবে? আদালতের নাম, কোন আদালতে আপনি মামলাটা দায়ের করতেছেন, ওই আদালতের এখতিয়ার আছে কিনা, মোকদ্দমার মূল্যমানটা কি সেটা উল্লেখ করতে হবে, অর্থাৎ কত টাকা মূল্য সেই জিনিসটা উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে তামাদির মেয়াদ, অর্থাৎ কত টাইমের মধ্যে আপনি মামলাটা করতেছেন, অর্থাৎ আইনে যে টাইম লিমিটেশন দেয়া আছে সেই টাইম লিমিটেশন অনুযায়ী আপনি মামলাটা করছেন কিনা সেটা উল্লেখ করতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে আপনার কত ধারার আন্ডারে, অর্থাৎ কোন আইনের কত ধারার আন্ডারে আপনি মামলাটা করবেন সেই জিনিসটা উল্লেখ করতে হবে। তারপরে আপনার এখানে কি উল্লেখ করতে হবে? এরপরে হচ্ছে আপনার উল্লেখ করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট মোকদ্দমার বিবরণ, অর্থাৎ কারণটা কি, কি কারণে আপনি মামলাটা করতেছেন সেটা উল্লেখ করতে হবে। মানে বিবাদীর প্রতি আপনার অভিযোগটা কি এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। তারপর ঘটনার স্থান যেটা, অর্থাৎ এক্সাক্ট যে জায়গাটা, যেই জায়গা নিয়ে ঘটনাটা শুরু সেই জায়গাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? এভরিথিং আপনাকে সুন্দরভাবে উল্লেখ করতে হবে আর্জিতে। যদি এই জিনিসগুলা যে কোনো একটা জিনিস যদি মিসিং হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনার মামলাটা প্রত্যাখ্যান করবে। আপনার একটা প্রশ্ন আছে যে আদালত কখন আর্জিটা প্রত্যাখ্যান করে দিবে, তাহলে এই যে জিনিসগুলো
আপনাদেরকে দেখাতে পারতেছি না। যাই হোক, আদেশ 7-এর বিধি 2-এ আপনার এই জিনিসটা উল্লেখ করা হয়েছে যে মোটামুটি এই কয়েকটা জিনিস যেগুলো আমি বললাম, এই জিনিসগুলো আরজিতে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? তাহলে আপনার আরজিটা কখন প্রত্যাখ্যান হবে? আপনার আরজিটা যদি এই জিনিসগুলো উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আরজিটা প্রত্যাখ্যান করে দেওয়া হবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম, একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। সেটা হচ্ছে রিসেন্টলি এখানে আপনার আরজিতে কিছু অ্যাড করার সংশোধন হয়েছে কিনা, হ্যাঁ যেমন হ্যাঁ, এটা বলবো, এখন বলবো সংশোধন করা যাবে, যাবে যাবে, ওটা আমি বলবো, এই একটু পরেই বলবো। আপনাদের আচ্ছা। প্রশ্ন সিরিয়াল বাই আসতেছি আমি, প্রশ্নগুলো সিরিয়াল বাই আসি। তাহলে 7 আদেশের 2 বিধি অনুযায়ী আপনি কি করতে পারবেন? এই প্রিডিংস এর এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি ঠিকঠাক মতো উল্লেখ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা বাতিল হয়ে যাবে। ওকে? হ্যাঁ, আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে, গেল। এবার জানবো যে প্রিডিংসটা যদি আমি সংশোধন করতে চাই, হ্যাঁ, ধরেন কোনো একটা জিনিস নতুন করে আমাকে যুক্ত করতে হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমি কি করব? লাইক আমি বিবাদী হিসেবে একজনের নাম ওখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু আমি চাইছিলাম যে আমার যে আমি যাদের বিরুদ্ধে মামলা করব ওখানে 5 জন বিবাদী আমি শনাক্ত করছি, বাট শুধু একজনকে উল্লেখ করা হয়েছে। সেটা হতে পারে প্রিন্টিং মিস্টেক, বা সেটা আমার নিজেরও কোনো ভুল হতে পারে, বা ধরেন চৌহদ্দি, আমার যে জায়গার যে চৌহদ্দিটা, সেই চৌহদ্দিটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, বা তফসিল যেটা, সেই তফসিলটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, বা মোকদ্দমার যে মূল্যমান সেই জিনিসটা আমার ভুল হয়ে গেছে। ধরেন এখানে 20 লাখ টাকা, আমি এখানে ভুল করে 15 লক্ষ টাকা দিয়ে দিলাম। তাহলে এই যে বিষয়বস্তুগুলা যদি, অর্থাৎ সোজা কথা, আমি যদি আমার এই প্রিডিংসটা সংশোধন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? দেখেন, আরজিও সংশোধন করা যাবে, আবার লিখিত জবাব যেটা সেটাও সংশোধন করা যাবে, কিন্তু কিছু বিধি আপনাকে মেনে চলতে হবে, তারপরে আপনি সেটা সংশোধন করতে পারবেন, আদারওয়াইজ সেটা আপনি সংশোধন করতে পারবেন না। জিনিসটা কি দেখেন, প্রিডিং সংশোধন কি, আগে এই জিনিসটা দেখি। মোকদ্দমায় বাদী কর্তৃক আরজি দাখিল এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব দেওয়ার পর যদি তাতে কোনো কিছু নতুন করে যুক্ত করার প্রয়োজন হয় বা পরিবর্তন করার প্রয়োজন হয় অথবা বাতিল করে ফেলার প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে সেইটার জন্য আপনার প্রিডিংস সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অফ প্রিডিংস এর জন্য আবেদন করতে হবে আদালতের কাছে। এটা কত ধারার আন্ডারে আদেশ করবেন? 6 ধারা, অর্থাৎ আদেশ 6-এর 17 বিধি অনুযায়ী আপনি প্রিডিংস সংশোধনের জন্য আবেদন করেছিল, প্রিডিং সংশোধনের জন্য আবেদন করবেন আদালতে, ঠিক আছে। এবং আদালত যদি আপনার যে এটাতে যদি সন্তুষ্ট হয়, শুধুমাত্র তখনই আপনার প্রিডিং সংশোধন আবেদনটা মঞ্জুর করবে। তার মানে প্রিডিং সংশোধন বলতে কি বোঝায়? ছড়াও। প্রিডিং সংশোধন বলতে বোঝাচ্ছে কোনো কিছু পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা। বিয়োজন মানে হচ্ছে বাতিল, সংযোজন মানে যুক্ত করা, পরিবর্তন মানে তো আপনারা জানেন। তো এই জিনিসগুলোকে প্রিডিং সংশোধন বলা হয়। তাহলে আমি কত ধারার আন্ডারে, কোন আইনের আন্ডারে করব? দেখেন, দেওয়ানি কার্যবিধির আদেশ 6-এর 17 বিধি অনুযায়ী আমি প্রিডিং সংশোধন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আমি যদি প্রিডিং সংশোধন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেওয়ানি কার্যবিধির আদেশ 6-এর 17 বিধি অনুযায়ী আবেদনটা করতে হবে। এই 17 বিধিতে কি বলা হয়েছে? পক্ষদ্বয়ের মধ্যকার বিরোধীয় বিষয়টির প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য আদালত মামলার যে কোনো পর্যায়ে প্রিডিং সংশোধন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রিডিং সংশোধনের টাইম লিমিটেশন কি? যেহেতু সব জায়গায় আমি দেখতেছি যে মামলার একটা টাইম লিমিটেশন আছে, তাই না? যেমন বেআইনিভাবে বেদখল হলে আমাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। তারপরে হচ্ছে আমার যদি আমাকে মালিকানা সহকারে বেদখল করে দেয় সেক্ষেত্রে আমি 12 বছরের মধ্যে মামলা করবো। হ্যাঁ, দলিল সংশোধন করতে হলে আমাকে 3 বছরের মধ্যে করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রিডিং সংশোধনের টাইম লিমিটেশনটা কি? দেখেন, প্রিডিংসটা মামলার যে কোনো পর্যায়ে আপনি সংশোধন করতে পারেন, তবে এখানে একটা কি আছে, যেদিন আপনাকে আদালত, অর্থাৎ আপনি যেদিন প্রিডিং সংশোধন করবেন এরকম একটা ইকুলান, অর্থাৎ আদালত আপনাকে আদেশ দিল, সেই দিন থেকে পরবর্তী 21 দিনের মধ্যে আপনাকে প্রিডিং সংশোধনের জন্য আবেদন করতে হবে। বা ধরেন আপনাকে প্রিডিংসটা আদালত প্রত্যাখ্যান বা খারিজ করে দিল, হ্যাঁ, যে জিনিসটা আমি একটু আগে বললাম যে প্রিডিং
প্লিডিংসটা খারিজ কখন হয়? তো আদালত যদি আপনার প্লিডিংসটা খারিজ করে দেয়, তখন সেই ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন? সেই ক্ষেত্রে আপনি পরবর্তী, অর্থাৎ যেই দিন আদালত আদেশ দিবে সেই দিন থেকে পরবর্তী 21 দিনের মধ্যে আপনাকে প্লিডিংস সংশোধনের জন্য আবেদন করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, Yes, miss. জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে প্লিডিংস সংশোধন জিনিসটা হচ্ছে আমরা যখন আমি একটা আদালতে মানে প্লিডিংস দায়ের করব এবং সেটা নিয়ে যদি আমি পরিবর্তন করতে চাই, তখন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার প্লিডিংস সংশোধন। আদেশ 6-17 বিধি অনুযায়ী আমাকে প্লিডিংস সংশোধনের জন্য আবেদন করতে হবে। আচ্ছা, এবং এটা আমি যে কোনো সময় মোকদ্দমা চলাকালীন মুহূর্তের যে কোনো সময় আমি প্লিডিং সংশোধনের জন্য আবেদন করতে পারবো। ধরেন একদম মামলার শুরুর দিকে যদি আমি সংশোধন করতে চাই সেটাও আমি পারবো, আবার ধরেন মামলার শুনানি, ফাইনাল শুনানির আগ মুহূর্তে যদি আমি সংশোধন করতে চাই সেটাও পারবো। ইভেন আমি যদি আপিল করার পরও যদি প্লিডিং সংশোধন করতে চাই সেটাও আমি পারবো। অর্থাৎ প্লিডিং সংশোধন নিয়ে আমার কোনো ধারাবাধা নিয়ম নাই। তবে এখানে একটা কথা আছে, 2012 সালের সংশোধনীর মতে মোকদ্দমার বিচার শুরু হবার পর আদালত প্লিডিং সংশোধনের অনুমতি দিবে না। আচ্ছা, 2012 সালে আবার এই আইনটা সংশোধন করা হয়েছে। কি বলা হয়েছে? সংশোধন করে বলা হয়েছে যখন মামলা শুরু হয়ে গেল, অর্থাৎ মামলার যখন আপনার বিচার শুরু হয়ে গেল, দেখেন আমরা মনে করি যে কি বলবো, আর্জি দাখিলের মাধ্যমে একটা মামলা শুরু হয়ে যায়, কিন্তু বিষয়টা কিন্তু তা না। আপনি আর্জি দাখিল করবেন, আর্জি দাখিল করার পরে আপনার বিবাদীর কাছে সমন পাঠানো হবে, হ্যাঁ, যে আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, বা অ্যারেস্ট ওয়ারেন্ট যদি থাকে সেটা পাঠানো হবে। এরপরে হচ্ছে আপনার কি করা হবে, বিবাদী আপনার যে দাবিগুলা করলেন আপনি আর্জির মধ্যে সেটা লিখিত জবাব পেশ করবে। তারপর আদালত দুই পক্ষকে একটা ডেটে ডাকবে, শুনানির ডেট দিবে। অনেকেই ভাবি আমরা যে ওই যে শুনানির ডেটটা দিল ওই দিনই মনে হয় মামলা শুরু হয়ে গেল, না। ওই দিন আদালত দুই পক্ষকে ডাকবে, ডাকার পরে ওইটাকে বলা হয় প্রাথমিক শুনানি। ওটাকে কিন্তু ফার্স্ট হিয়ারিং ও বলা হবে না, আবার মামলা শুরু হয়ে গেল সেটাও বলা হবে না। ফার্স্ট হিয়ারিং এর দিন আদালত দুই পক্ষকে ডাকবে, ডাকার পরে দুই পক্ষের কাছ থেকে তারা শুনবে আদালত, হ্যাঁ, যে বাদী কি চাচ্ছে বিবাদী কি চাচ্ছে এই জিনিসটা শুনবে। শোনার পরে আদালত পয়েন্ট আউট করার চেষ্টা করবে যে এদের দুইজনের আসলে বিচার্য বিষয়টা কি, মানে তারা কি নিয়ে মামলাটা করছে, কি চাচ্ছে, বাদী বিবাদীর কাছে কি চাচ্ছে এবং বিবাদী কি জিনিস প্রমাণ করতে চাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ তাদের মূল কনসেপ্টটা কি, বিতর্কিত বিষয়টা কি, এই জিনিসটা আদালত ফাউন্ড আউট করার চেষ্টা করবে। তারপরে আদালত কিছু বিচার্য বিষয় নির্ধারণ করবে, ঠিক আছে। এরপরে যখন বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেল তারপরে আদালত ফাইনাল শুনানির একটা ডেট দেয়, তখন থেকে আমার মামলা শুরু। কিন্তু প্রথমে যে প্রসিডিউর গুলা থাকে, অর্থাৎ বিচার্য বিষয় রেডি হওয়ার আগ পর্যন্ত যে প্রসিডিউর গুলা থাকে সেগুলাকে কিন্তু আমরা মামলা বলবো না, সেগুলো হচ্ছে আমার প্রাথমিক শুনানি, ঠিক আছে। যেমন ধরেন আমরা যখন গ্রাম্য সালিশে বসি তখন সেই ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মেম্বারদের কাছে আমরা কি করি, আগে নিজেদের প্রবলেম গুলা বলি, অভিযোগ গুলা বলি, আমার অভিযোগ এইটা, এবং বিবাদী মানে যে পক্ষ থাকবে পার্টি সে এই অভিযোগ, দুই পক্ষের অভিযোগ গুলা বলা হয়। এরপরে সে কি করে, দুইজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে ঠিক তেমনি ভাবে আদালতও আপনার মামলার শুরু হওয়ার আগ মুহূর্তে যে বিষয়গুলো থাকে, অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারণের আগ পর্যন্ত যে কাজগুলো করে এগুলাকে বলা হয় প্রাথমিক শুনানি। বুঝতে পারছি? হ্যাঁ জি ম্যাম। তো এই যে প্রাথমিক শুনানিটা, এই প্রাথমিক শুনানির মধ্যে যদি আর্জি বা জবাব আপনার সংশোধন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন। কিন্তু আপনার পরবর্তীতে যখন ওই যে বিচার্য বিষয় রেডি হয়ে গেল এবং মামলার ফার্স্ট হিয়ারিং স্টার্ট, ওই দিনের পর থেকে আপনি আর কি করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। এই জিনিসটা বলা হয়েছে 2012 সালে, হ্যাঁ, 2012 সালের সংশোধনীতে এই কনসেপ্টটা তৈরি করা হয় যে বিচার শুরু হওয়ার পর আপনি আর প্লিডিংসটা সংশোধন করতে পারবেন না, আদালত আপনাকে এই অনুমতি দিবেন। তবে আদেশ 6 এর 18 বিধিতে কি বলা হয়েছে, আদালত
মধ্যে প্রিলিংস সংশোধনের আদেশ যে কোনো মুহূর্তে দিতে পারে। তবে যেদিন আদেশ দিবে সেই দিন থেকে পরবর্তী 14 দিনের মধ্যে আপনাকে প্রিলিংস সংশোধন করতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আদালত আপনার প্রিলিংস সংশোধনের আদেশ তো দিবেই না, উল্টা আপনার প্রিলিংসটাকে প্রত্যাখ্যান করবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, ম্যাম এটা কি জি ম্যাম। তার মানে আদেশ 6 এর বিধি 17 এবং বিধি 18 দুইটাকে যদি আমরা একসাথে অ্যানালাইসিস করি তাহলে বলতে পারবো প্লিডিংসটা যে কোনো মুহূর্তে সংশোধন করা যাবে। হ্যাঁ, তবে এটা নির্ভর করবে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতার উপর। আদালত যদি উপযুক্ত মনে করে যে হ্যাঁ প্লিডিংসটা সংশোধন করা যাবে, তখন সেই ক্ষেত্রে আদালত এই আদেশটা দিবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমাকে যেদিন আদালত প্লিডিং সংশোধনের আদেশ দিল সেই দিন থেকে পরবর্তী 14 দিনের মধ্যে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। যদি আমি 14 দিনের মধ্যে কাজটা কমপ্লিট না করি তাহলে পরবর্তীতে আদালত আর এই সুযোগটা দিবেও না এবং আপনার আর্জিটা প্রত্যাখ্যান করবে। বুঝাইতে পারছি? হ্যাঁ এখন বুঝি। Good. ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বললাম যে প্লিডিং সংশোধন করতে পারবো, যদিও আমাদের একটা মতবিরোধ ছিল 2012 সালের সংশোধনীতে একটা মতবিরোধ ছিল, কিন্তু বিধি 18 এর মাধ্যমে সেই মতবিরোধটা আমাদের ক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে আমি কেন প্লিডিং সংশোধন, কি কারণ? আমি আর্জি দাখিল করছি, তাই না? আমি তো দেখে শুনে তারপরেই আর্জি দাখিল, তাহলে কেন আমাকে এসে আবার এটা সংশোধন করতে হবে বা পরিবর্তন করতে হবে বলেন? এটা একটা প্রশ্ন না? তাহলে দেখেন, প্লিডিং সংশোধনের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলা দেখতে হবে। প্রথমত, পক্ষগণের মধ্যে প্রকৃত বিরোধ নিষ্পত্তি করার যে কারণটা, এইটা যদি ভুল থাকে, এই জিনিসটা একাধিক মামলা পরিহার করতে। দেখেন, আমি যদি প্লিডিংসে ধরেন আমি ক্লাসে যদি সময় থাকে আমি আপনাদেরকে আরজির নমুনাটা একটু দেখাই দিব, সেখানে বুঝতে পারবেন। ধরেন আমার যে জায়গাটা, আমার যে চৌহদ্দি, এটাই যদি আমি ভুল করি তাহলে পরবর্তীতে আমার নতুন করে মামলা হওয়ার সম্ভাবনা আছে না? ধরেন আমার উত্তরে হচ্ছে পুকুর, কিন্তু আমি এখানে দিয়ে রাখছি দক্ষিণে। তাহলে দেখেন, এই যে আমার উত্তরে পুকুর, এটা তো আমি ভুল লিখলাম, তাহলে এই উত্তরের পুকুর নিয়ে পরবর্তীতে আমার মামলা হতে পারে কিনা বলেন? তো এরকম পরবর্তীতে একাধিক মামলা যাতে না হয়, ওই একই বিষয় নিয়ে একই জায়গা নিয়ে বারবার যাতে মামলা না হয়, এটা পরিহার করার জন্য কোন পক্ষকে পক্ষভুক্ত করতে, যেমন ওই যে বললাম ফর এক্সাম্পল একজন বিবাদী, আমি ওখানে 5 জন বিবাদী সংযুক্ত করতে চাই কিন্তু আমি একজন বিবাদীকে সংযুক্ত করছি, পরবর্তীতে আবার তার নামে আমি আরেকটা মামলা করবো, এই করবো সেই করবো, এটা একটা ইয়ের মধ্যে পড়ে যায়, হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি ওই একাধিক পক্ষ যদি মুক্ত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি প্লিডিং সংশোধন করবো। যদি তফসিল, ওই যেটা বললাম স্থাবর সম্পত্তির যে তফসিল, সে তফসিলে যদি ভুল থাকে, তারপরে পক্ষের ঠিকানা যদি ভুল থাকে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত প্রার্থনার উদ্দেশ্যে, হ্যাঁ, ধরেন আমি মামলা দায়ের করছি যে আমাকে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করা হয়, কিন্তু আমার বিরুদ্ধে যে একটা ভুয়া বা জাল দলিল তৈরি করছে, এই দলিলটা আপনার বাতিলের জন্য আমি আবেদন করি, যেটা করা নাকি আমার জন্য একদম খরচ হয়ে গেছে। কারণ আমি যতই দখল পুনরুদ্ধারের মামলা করি না কেন, আমার বিরুদ্ধে যে সে জাল দলিল তৈরি করে রাখছে এবং সাব রেজিস্ট্রার অফিস থেকে সে অলরেডি সেটা উৎপাদন করে বের করে নিয়ে আসছে, তাহলে এই ক্ষেত্রে আমি যতই আপনার দখল পুনরুদ্ধারের মামলা করে রায় পাই না কেন, পরবর্তীতে ওই দলিল দেখায় যে আবার নতুন করে সে আমার বিরুদ্ধে মামলা করবে না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার তো দলিলটাও বাতিল করতে হবে। এটা যদি মনে করেন আমি আমার আর্জিতে না উল্লেখ করি তাহলে সেটা আমাকে তো উল্লেখ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ যা যা প্রতিকার আমার পাওয়া দরকার সবকিছু আমাকে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে বিকল্প প্রতিকার প্রার্থনার ক্ষেত্রে, ধরেন আমি চাচ্ছি এখন মিডিয়েশনে চলে যাব, মানে সাধারণত সিভিল মামলাগুলো এগুলাই, সিভিল মামলাগুলো অনেকদিন চলতে থাকে, বছরের পর বছর চলতে থাকে, তারপরে যখন বাদী বিবাদী দুইজনে বিরক্ত হয়ে যায় তখন তারা কি আসে, মিডিয়েশনে আসতে চায়, মীমাংসার মধ্যে আসতে চায়, তাই না? তখন কি করতে হয়, আবার নতুন করে আদালতের কাছে আবেদন করতে হয়। তো এখন যদি মনে করেন আমি
চাই যে না আমি বিকল্প প্রার্থনা করে করবো, এটা মিডিয়েশন বা আমার ক্ষতিপূরণের কোনো টাকার আমার দরকার আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি কি করব, প্লিডিং সংশোধনের জন্য আবেদন। সোজা কথা, আপনার প্লিডিংসে যদি এমন কোনো বিষয়বস্তু থাকে যেটা নাকি আপনার পরিবর্তন করা প্রয়োজন অথবা আপনার নতুন করে যুক্ত করার প্রয়োজন আছে, না হলে পরবর্তীতে এটা নিয়ে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনি আদালতের কাছে এই প্লিডিং সংশোধনের জন্য আবেদন করতে পারেন। অথবা আদালত যদি নিজে থেকেই দেখে যে তার মোকদ্দমার মূল্যমান সে ভুল লিখছে, অথবা যে মানে আপনার যে আদালতে তাকে মামলা করতে হবে সেটা না করে সে অন্যত্র জায়গায় মামলা করছে, এই ধরনের ভুল যদি আদালতের চোখে পড়ে যেটা আইনগত ভুল, সেক্ষেত্রে আদালত সেটা সংশোধনের জন্য আবেদন মানে আদেশ দিতে পারে। বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা কেস রেফারেন্স আছে যে প্লিডিং সংশোধনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আদালত তার নিকট প্রস্তাবিত সংশোধনীর গুণাগুণ এবং যথার্থ মূল্যায়ন করবে। তার মানে এই কেসটার মাধ্যমে আমরা কি বুঝলাম, পাটিল বনাম পাটিল, এই কেসের একটাই কথা যে তুমি প্লিডিং সংশোধনের জন্য আবেদন করতে পারো, কিন্তু সেটা নির্ভর করবে আদালতের উপর। আদালত সেটা গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ আদালতের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। এখন কথা হচ্ছে আদালত প্লিডিং সংশোধনের আবেদন কখন নামঞ্জুর বা নাকচ করে দিবে। আপনি তো প্লিডিং সংশোধনের আবেদন করলেন, কিন্তু আদালত যদি সেটা নামঞ্জুর করে দেয়, কথা হচ্ছে কখন নামঞ্জুর করে দিবে। যদি মোকদ্দমার প্রকৃতি পরিবর্তন করার কোনো সম্ভাবনা থাকে, তখন সেই ক্ষেত্রে পক্ষগণের মধ্যে যদি প্রকৃত বিরোধ নির্ধারণে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে প্লিডিং সংশোধনের দরখাস্ত বিলম্ব করা হয়েছে, এই ক্ষেত্রে প্লিডিং সংশোধনের দরখাস্ত শুধুমাত্র শুনানি বিলম্ব সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে, প্রস্তাবিত যে সংশোধন সেটা যদি অপ্রয়োজনীয় হয়, হ্যাঁ, এবং উক্ত সংশোধন অপরপক্ষে ন্যায় বিচার বিঘ্ন ঘটায়, এইসব ক্ষেত্রে আপনার প্লিডিং সংশোধনের আবেদনটা আদালত নামঞ্জুর করে। অর্থাৎ আমি যদি প্লিডিং সংশোধনের আবেদন করি এবং সেটার ফলে যদি আমার মোকদ্দমার যে প্রকৃতি সেটাই যদি আমার চেঞ্জ হয়ে যায়, আমি করছি সিভিল মামলা, কিন্তু আমি যদি এখন প্লিডিংসটা সংশোধন করতে চাই, তাহলে এইটা টার্ন আউট করবে ক্রিমিনাল মামলার উপরে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পক্ষগণের মধ্যে যে প্রকৃত বিরোধ মানে বিরোধীয় বিষয়বস্তু, এটাই যদি নির্ধারিত না হয় ঠিকঠাক, তখন সেই ক্ষেত্রে প্লিডিং সংশোধনের দরখাস্ত যদি বিলম্বে করা হয়, অর্থাৎ যেই টাইম লিমিটেশনটা দেওয়া হয়েছে, যে 14 দিনের কথা বলা হয়েছে, হ্যাঁ, আমি যদি 14 দিন পার হয়ে পরে এসে করি, তখন সেই ক্ষেত্রে আদালত এটা নাকচ করে দিবে। তারপরে হচ্ছে আপনার শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে বারবার একজন ব্যক্তি প্লিডিংসটা সংশোধন করার চেষ্টা করতেছে শুধুমাত্র আদালতের সময় নষ্ট করার উদ্দেশ্যে, আর কিছু না, তখন সেই ক্ষেত্রে তো এই সব কারণ যদি হয়, এবং সবচেয়ে বড় কথা যদি ন্যায় বিচার বিঘ্নিত হয়, মানে এতে যদি বোঝা যায় যে প্লিডিংসটা সংশোধন করতেছে ইচ্ছাকৃতভাবে প্রতারণামূলক বা যোগসাজশমূলক ভাবে, যাতে বিবাদীকে ঠকানো যায়, ন্যায় বিচার যাতে ব্যাহত হয়, এই সব কারণ যদি হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে আদালত এই প্লিডিং সংশোধনের আবেদনটা নামঞ্জুর করে। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে প্লিডিংস এর বিষয়টা দেখাচ্ছি, একটু টাইম দেন। প্লিডিংস মানে আর যে জিনিসটা কেমন হয় এটা একটু দেখাইলে বুঝতে পারবেন যে কোন জায়গার কথা। ডেমো একটা দেখেন। একটু টাইম দেন। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই দেখেন একটা মুসাবিদা বা ড্রাফটিং। মুসাবিদা মানেই হচ্ছে আরজি, হ্যাঁ, আরজি মুসাবিদা। দেখেন আরজি মুসাবিদায় আপনার কোন জিনিসগুলো, ওই যে একটু আগে বললাম না যে আরজি মুসাবিদায় আবশ্যিক কিছু বিষয় উল্লেখ করতে হবে, কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, এই দেখেন, এই যে দেখেন, প্রথমত আপনার আদালতের নাম যেটা সেটা উল্লেখ করতে হবে, মোকদ্দমার নাম্বার বা সন অর্থাৎ তারিখ এবং সালটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। 2025 সালে এসে যদি আপনি 2020 সালে লেখা ফেলেন তাহলে কি হবে? হবে না। তো সাল এবং মোকদ্দমার নাম্বারটা ঠিকঠাক মতো থাকতে হবে, বাদীর নাম ঠিকানা থাকতে হবে, বনাম শব্দটা থাকতে হবে, যে বনাম কি, এই যে দেখেন, এই যে এটা
হচ্ছে আমার বাদী আর এটা হচ্ছে আমার বিবাদী। বনাম শব্দের অর্থ হচ্ছে আপনার আমি কার বিরুদ্ধে মামলা করব, ঠিক আছে? আমি তার বিরুদ্ধে মামলা করব, ঠিক আছে? আমি শাহিনার বিরুদ্ধে মামলা করব, শাহিনা কালামের বিরুদ্ধে আমি মামলা করব। এই যে বিরুদ্ধে, যেটাকে ইংরেজিতে বলা হয় ভার্সেস, এটা তো বুঝিনি আপনারা, এটা বোঝানোর কিছু নেই। তো এই জিনিসটা উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে আপনার বিবাদীর নাম ঠিকানা থাকতে হবে, মোকদ্দমাদের সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ কি কারণ, কারণটা কি, হ্যাঁ, কি কারণে আপনি মামলাটা করতেছেন সেটা উল্লেখ করতে হবে। মোকদ্দমার যে মূল্যমান সেই জিনিসটা উল্লেখ করতে হবে। তারপরে যে বাদী মানে কি কি জিনিসগুলো আপনার চাইতেছেন প্রতিকার হিসেবে সেটা উল্লেখ করতে হবে। ঘটনাগুলা, মানে দেখেন একটা মানুষ কিন্তু হুট করেই মামলা করেন। আপনি আমার থাপ্পড় মারছেন, একটা থাপ্পড় দিয়েছেন, আমি সাথে সাথে গিয়ে মামলা করব, এটা তো হয় না, তাই না? একটা মামলা হওয়ার আগে অনেক দিন কিন্তু বিরোধ থাকে, ইন্টারনাল কিছু বিষয়বস্তু থাকে, মনোমালিন্য হইতে 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 আস্তে আস্তে সেটা একটা বড় রূপ ধারণ করে, তারপরে আমরা আসি মামলা মোকদ্দমায়, তাই না? তো শুরুটা কখন থেকে হইলো, ঘটনাগুলো কি কি ঘটছে, কোন কোন ঘটনার উপর বেস করে আপনি আসছেন আজকে মামলা করতে আদালতের কাছে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তারপরে নালিশের কারণ, মানে তারিখটা কখন থেকে শুরু হলো, মানে কোন তারিখে শুরু হলো। ধরেন আপনাকে কেউ মারধর করছে, তাহলে কত তারিখে কয়টার সময় আপনার গায়ে হাত তুলছে, আপনাকে মারছে, আপনি কতটুকু ইনজুরি হয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলা উল্লেখ করতে হবে। আর অবশ্যই যে আদালতের এখতিয়ার থাকতে হবে, কোর্ট ফি, ও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোর্ট ফি। আপনি মামলা করলে অবশ্যই আপনাকে কোর্ট ফি দিতে হবে, সেই কোর্ট ফিটা আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা, আপনি কি প্রার্থনা বা প্রতিকার চাচ্ছেন, তফসিল, চৌহদ্দি, সত্যপাঠ, এই জিনিসগুলো আপনার অবশ্যই থাকতে হবে। বুঝাতে পারছি? এই জিনিসগুলার যে কোনো একটা জিনিস যদি আপনার বাদ যায় তাহলে সেক্ষেত্রে আদালত আপনার মামলাটা রিজেক্ট করবে। বুঝাতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা আচ্ছা, একটা নমুনা দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে একটা আর্জি, একটা মামলা শুরু, দেখেন মোকাম, আপনি যে আদালতে মামলা করবেন সেই আদালতের নামটা এখানে থাকতে হবে। যেহেতু আদালত একটা সম্মানিত জায়গা, তাই সেই জায়গায় আমরা এভাবে লিখবো মোকাম, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত। ধরেন আমি এখন কথা হইতেছে এই যে সিনিয়র সহকারী জজ আদালত, এটা কোত্থেকে আসলো? এটা আসলো হচ্ছে আপনার এই যে মোকদ্দমার মূল্যমান। দেখেন আমি আগেই বলছিলাম মোকদ্দমার মূল্যমান উল্লেখ করতে হবে। মোকদ্দমার মূল্যমান হচ্ছে 25 লাখ টাকা, তাহলে 25 লাখ টাকা হলে আমি কি সহকারী জজ আদালতে যেতে পারবো? না ম্যাম, 15 লক্ষ। সেই জন্য আমাকে এখানে সিনিয়র সহকারী জজ আদালতে রাখবে। অর্থাৎ আপনি কোন আদালতে মামলা করবেন সেইটাই নির্ধারণ করবে এই মোকদ্দমার মূল্যমানের। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা আপনাকে উল্লেখ করতেই হবে। তারপরে হচ্ছে আপনার এই যে দেওয়ানি মোকদ্দমা নাম, কত সালে আপনি মামলা করছেন, ধরেন 2025 সালে মামলা করছেন, কত নাম্বার মামলা, এই যে 22 নাম্বার মামলা। এই তারপরে তো বাদী বিবাদের নাম বর্ণনা এগুলো থাকবেই। এরপরে হচ্ছে এই যে নাম বর্ণনা, এই যে দেখেন নাম, বাপের নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, মানে বাদী বিবাদের নাম, বর্ণনা, বাসস্থান, অর্থাৎ ফুল ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে সোজা হিসাব, ভুল ঠিকানা দেওয়া যাবে না, ঠিকানা ভুল ঠিকঠাক করতে হবে। তারপরে বিষয়বস্তু, এই যে বললাম না কত ধারার আন্ডারে আপনি মামলা করতেছেন, কোন আইনের আন্ডারে আপনি মামলা করতেছেন, এটা উল্লেখ করতে হবে। ধরেন আমি ওই যে সত্য সাব্যস্ত খাস দখল ধারায় মামলা করবো, অর্থাৎ আমি 8 এবং 42 ধারার আন্ডারে একসাথে মামলা করবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাকে বলতে হবে, এটা কত ধারার আন্ডারে? সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনটার নাম উল্লেখ করতে হবে, এই আইনের এত ধারার আন্ডারে আমি মামলা করব। তারপরে এই যে বাদীপক্ষের বিনীত নিবেদন, এই জায়গায় আমার যত দুঃখ বেদনা মানে যা যা থাকবে, হ্যাঁ, কারণ, মামলার কারণ, ঠিক আছে? এবং সবার আগে একটা বিষয়, আমি খুব ভালো মানুষ, হ্যাঁ, আমি খুব ভালো মানুষ, বিবাদী খুব খারাপ মানুষ, এই জিনিসটা আমাকে উল্লেখ করতেই হবে, এটা উল্লেখ করতে হবে। এবং তারপরে হচ্ছে আমার ঘটনা, হ্যাঁ, ঘটনাটা শুরু হবে, সেই ঘটনায় অবশ্যই তারিখ উল্লেখ করতে হবে, এবং যদি টাইম থাকে, সময় থাকে, সেই সময়টা উল্লেখ করতে হবে। সময়টা যদি আপনার মনে থাকে তাহলে সেই সময়টা উল্লেখ করতে হবে। আনুমানিক আনুমানিক 10 ঘটিকায় বা আনুমানিক 9 ঘটিকায়, এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, এখানে বিষয়টা ছিল ভুয়া দলিল তৈরি করে আমাকে বেআইনি ভাবে বেদখল করে দেওয়া হয়েছিল, এই ঘটনাটা এটাই ছিল, এই আর কি। আমি অত ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলতেছি। এই মামলার মূলই ছিল যে কি করছিল, দলিল ভুয়া বা জাল দলিল তৈরি করে তাকে বেআইনি ভাবে
মারধর করে বেদখল করে দিচ্ছিল। তো ওই জিনিসগুলো কয়টার দিকে শুরু হয়েছে, কেমনে কি মারলো, তার কি কি ইনজুরি হয়েছে, সবকিছু এখানে উল্লেখ করতে হবে। এবং আমি কোর্ট ফি প্রদান করছি, কোর্ট ফি প্রদান করে আমি টাইম লিমিটেশনের মধ্যেই আমি মামলাটা দায়ের করছি। হ্যাঁ, এই সব কিছু আমাকে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে প্রতিকার টপিকস আসবে। আমি আদালতের কাছে কি চাচ্ছি এই জিনিসটা, এই দেখেন, বিজ্ঞ আদালতের নিকট আকুল আবেদন তিনি যেন নিম্ন তফসিলভুক্ত উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষ এবং বিবাদীর বিরুদ্ধে মামলার খরচ সম্পর্কে সদয় হন। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, এই যে আপনার কি বলে এটাকে প্রতিকার, মানে আমি কি চাচ্ছি আদালতের কাছ থেকে এবং বিবাদীর কাছ থেকে, এই জিনিসটা আমাকে উল্লেখ করতে হবে। তারপরে এই যে তফসিল বললাম না, তফসিল ঠিক রাখতে হবে। তফসিল হচ্ছে জায়গা, কোন জেলা, কোন জেলার মধ্যে আপনার জায়গাটা পড়ছে, থানা, মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ, এগুলো সব উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখানে যদি এস এর নাম্বার থাকে, এস এ আর এস বি এস সব উল্লেখ করতে হবে, মানে আপনার দলিলের মধ্যে যা যা আছে এভরিথিং এখানে উল্লেখ করতে হবে। তারপর চৌহদি, চৌহদি মানে হচ্ছে 4-5টাতে আপনার কি আছে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে কোথায় কি আছে এক্সাক্ট উল্লেখ করতে হবে, একটাও ভুল করা যাবে না। যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ওই যে আর্জি প্রত্যাখ্যান করে দিবে, অথবা আপনি আর্জি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ, এই জিনিসগুলোর কথা, এই যে এতক্ষণ যে পড়ে আসলাম না, আর্জি সংশোধন কখন কেন করবেন, তারপরে যে আর্জি প্রত্যাখ্যান কেন হবে, এই যে এই জিনিসগুলো যদি আপনি ভুল করেন, তফসিল, চৌহদ্দি, এই জিনিসগুলো যদি আপনি ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা কি হয়ে যাবে, প্রত্যাখ্যান হয়ে যাবে, বা আপনাকে সংশোধন করার জন্য আপনি আবেদন করতে পারবেন। তারপরে সব শেষে আসবে সত্যপাঠ। সত্যপাঠ মানে কি? সত্যপাঠটা হচ্ছে উপরোক্ত ঘটনা আমার বিশ্বাস এবং জ্ঞান মতে সঠিক, এবং আমি আমার নিযুক্ত আইনজীবীর চেম্বারে বসে এত তারিখে রোজ সকালে এত ঘটিকায় আমি কি করলাম, সরল বিশ্বাসে নিজের নাম সাক্ষ্য করবো। এটা বাদী নিজে করবে। ঠিক আছে, অর্থাৎ যে আবেদন করবে, আবেদনকারী যে করবে, সেই আবেদনকারী এই স্বাক্ষরকারী। বুঝতে পারছেন? এরপরে নিচে হচ্ছে আপনার ইয়ে থাকবে, আইনজীবীকেও স্বাক্ষর দিতে হবে যে হ্যাঁ সে আমার কাছে আয়সা ঘটিকায় যা যা বলছে সবকিছু সঠিক, যে হলফনামাকারী স্বাক্ষরকারী। বুঝতে পারছি? আরজির এই টপিকটা দেখে বুঝতে পারছেন আরজি জিনিসটা কেমন হয়? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, আজকে বিষয় নিয়ে কারো কোনো সমস্যা আছে? জি ম্যাম, একটা প্রশ্ন ছিল এখানে। অনেক সময় এই বাদীর মোবাইল নাম্বার দেয়া হয়, কিন্তু বিবাদীর মোবাইল নাম্বার দেয়া হয় না। এই আরজির মোবাইল নাম্বার এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, দিলে দিবেন, না দিলে না, এটা ম্যান্ডেটরি। কার কোন প্রশ্ন আছে কিনা বলেন? না মিস। আজকের টপিকস ক্লিয়ার? জি ম্যাম। ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।